এক নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করা হচ্ছে। চ্যাপ্টারের নাম হচ্ছে বল ও চাপ। তো এই নিউটনের তিনটে সূত্রকে আমরা জানবো, তারপরে ক্লাস 8-এর যে জিনিসগুলো আছে সেগুলোকে বুঝবো। যে বস্তুটা দেখো এইরকম একটা বেগ নিয়ে চলছে, হঠাৎ করে এই বেগ বাড়িয়ে দিল, এই বেগে চলছে হঠাৎ করে একটু বেগ বাড়িয়ে দিল, এই বেগে চলছে বেগ বাড়িয়ে দিল। এই যে বেগ বৃদ্ধির যে হার, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। আর একক সময়ে বেগ হ্রাস মানে কমিয়ে দেওয়া, হ্রাস একক সময়ে বেগ হ্রাসের ঘটনাকে মানে এইরকমভাবে যে গতি নিয়ে চলছে স্লো হয়ে গেল, যে গতি নিয়ে চলছে স্লো হয়ে গেল, এই যে বেগ হ্রাসের ঘটনা তাকে মন্দন বলে। প্রথম গতির সূত্রতে কি বলেছে? বলেছে এই যে ধরে নাও এই একটা বস্তু আছে, যে বস্তুটা স্থির, বস্তুটা স্থির। এই স্থির বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থেকে যাবে। আর কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, তাহলে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না আটকাই, বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না আটকানো হয়, তাহলে ওই বস্তুটা সারা জীবন চলতে থাকবে। এই কথাটাই বলেছে ফার্স্ট লতে নিউটন। কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো একটা বস্তুতে উৎপন্ন যে বলটা, তার যে মানে ওই বস্তুটার যে ভর, এম মানে ভর, এম মানে মাস মানে ভর, ঠিক আছে, এবং বস্তুতে উৎপন্ন যে ত্বরণটা, সেই ত্বরণের সাথে গুণফল মানে গুণফলের সাথে সমানুপাতিক হয়। এই বলের সাথে এই এম আর এ, এম এবং এ, এই দুটো এই এফ এর সাথে সমানুপাতিক সম্পর্কে আছে, সমানুপাতিতে আছে। সমানুপাতিক বলতে বোঝানো হচ্ছে যদি বলের মান বাড়ে তাহলে এই দুটোর মানও বাড়বে, যদি বলের মান কমে তাহলে এই দুটোর মানও কমবে। ধরো কোনো একটা বস্তু আছে যেটা 1 কেজি ভরের, একটা টেবিলের উপর রাখা আছে, তো ওটাকে যদি আমরা 9.8 নিউটন বল প্রয়োগ করে টানি, এটা ক্যাপিটাল এফ মানে এটা এফ মানে তো বল, তো 9.8 নিউটন যদি বল দিয়ে ডান দিকে টানা হচ্ছে, কোন দিকে টানা হচ্ছে? ডান দিকে। তাহলে এই টেবিল আর বস্তুটার সাথে তো একটা এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, যেটাকে স্মল এফ দ্বারা লিখছি, কাজ করবে। তো ধরো প্রথম যতটা আমি বল প্রয়োগ করে টানছি তখন বস্তুটা নড়েনি, মানে সরছে না। এক নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করা হচ্ছে। চ্যাপ্টারের নাম হচ্ছে বল ও চাপ। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে ডিরেক্টলি নিউটনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে যে সূত্র, সেই তিনটে সূত্র বলে দেওয়া নেই। তিনটে সূত্রে জাস্ট বলে দিয়েছে যে তিনটে সূত্রে এরকম কিছু একটা বলেছিল, ক্লিয়ারলি কিছু বলেনি। 7-এর সময়, ক্লাস 7-এ এই নিউটনের তিনটে সূত্র সম্পর্কে আমরা জেনেছি। তো এই নিউটনের তিনটে সূত্রকে আমরা জানবো, তারপরে ক্লাস 8-এর যে জিনিসগুলো আছে সেগুলোকে বুঝবো। এই চ্যাপ্টারটাকে মূলত দুটো বা তিনটে পার্টের মধ্যে শেষ করা হবে। তো প্রথমে আজকে যেটুকু করাবো সেটা হচ্ছে এই ঘর্ষণ বল শেষ করে দেবো, বলের অংশটুকু শেষ করে দেবো। তরলে যে চাপটা পোর্শনটা যেটা আছে না, তরল এবং তার মধ্যে যে চাপের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ চাপের আগে পর্যন্ত পড়া হবে। তো এখানে যে কটা জিনিস আমি লিখে নিয়েছি সেগুলো প্রত্যেকটা সম্পর্কে যদি আমি না জানি, তাহলে নিউটনের ফার্স্ট ল এবং সেকেন্ড ল খুব একটা ভালো বুঝতে পারবো না। তাই একটু বলছি, এবং আরও যদি ভালোভাবে তুমি বুঝতে চাও, ইকুয়েশনগুলো যদি তুমি জানতে চাও, মানে যে সমীকরণগুলো আমরা পাই না, সেই সমীকরণের মধ্যে বিভিন্ন দ্রুতির সমীকরণ, বেগের সূত্র, ত্বরণের সূত্র, মন্দনের সূত্র, এই যে সূত্রগুলো বা এদের যে এককগুলো, সেই একক যদি সম্পর্কে জানতে চাও, জানার প্রয়োজন পড়ে, তো ওগুলো যদি তুমি জানতে চাও, এর আগের ক্লাসের মানে 7-এর ক্লাসের চ্যাপ্টার 2 একদম ডিটেল ভিডিও সেটা দেওয়া আছে অলরেডি, প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। তো প্রথমে এখানটা লেখা আছে স্থির বস্তু এবং অ্যারো দিয়ে স্থিতি বলে লেখা আছে, মানে স্থির বস্তুর মধ্যে এইটা জিনিসটা বোঝাবো, আর গতিশীল বস্তু অ্যারো দিয়ে গতি লেখা আছে। এখানে দুটো শব্দের মধ্যে গতিশীল এবং স্থির, তারপরে যে দুটো শব্দ আছে সেটা হচ্ছে বস্তু। তা বস্তু কি, সহজে যদি বলা হয় বস্তু কি, বস্তু হচ্ছে কোনো একটা এরকম একটা জিনিস আছে যার মধ্যে মূলত কোনো প্রাণ নেই, যার একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যানত্যান আছে, সেটা বস্তু সহজে বলতে পারি। তাই পেনগুলো একটা বস্তু, বোর্ড একটা বস্তু হতে পারে, বই একটা বস্তু হতে পারে, খাতা একটা বস্তু হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা প্রাণীকে বা মানুষকেও অনেক সময় বস্তু টস্তু বলে দিই, কিন্তু ওরা বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি বস্তু বলতে যার মধ্যে মূলত কোনো প্রাণ নেই, এইরকম বোঝায় জিনিস, ঠিক আছে। তো এবার বলেছে স্থির বস্তু। স্থির বস্তু কাকে বলে? কোনো স্থির বস্তু হচ্ছে, খুব তাড়াতাড়ি এইগুলো বোঝাবো, স্থির বস্তু হচ্ছে কোনো একটা এরকম বস্তু আছে যে বস্তুটা স্টপ মানে নড়াচড়া করছে না, সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না। কি বললাম? সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না। অর্থাৎ আমি দেখো এখন বাজে 7টা, তাহলে 7টার সময় যেখানে থাকবে 7:10-এর সময় সেই সেম জায়গাতেই থাকবে, এর কোনো স্থান অর্থাৎ জায়গার পরিবর্তন ঘটবে না। এই রকম যে সমস্ত বস্তুর মধ্যে দেখা যাবে সেই সমস্ত বস্তুকে আমরা বলতে পারি স্থির বস্তু। সেই সমস্ত বস্তুকে বলা হয়
কি বস্তু না স্থির বস্তু। আর স্থির বস্তুকে আমরা অ্যারো দিয়ে যেটা লিখেছি স্থিতি, স্থিতি বলতে বোঝানো হচ্ছে স্থির বস্তু অর্থাৎ যে নড়াচড়া করছে না, সময়ের সাথে স্থান পরিবর্তন করছে না, এই রকম বস্তুর যে অবস্থাটা, এর যে এই যে অবস্থাটা অর্থাৎ না নড়াচড়া করার যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি বা রেস্ট। আমরা সাধারণত বলে থাকি যে কোনো একটা কাজবাজ করার পরে আমি রেস্ট নিতে চাই। রেস্ট নিতে চাই মানে বোঝানো হচ্ছে যে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন না করে জাস্ট একটা জায়গায় বসে থাকবো, নড়াচড়া করবো না, এইটাকেই রেস্ট মূলত আমরা বলে থাকি। ঠিক আছে, বিজ্ঞানের ভাষায় বললে এটাই বোঝায়। তো রেস্ট বুঝলাম, স্থির বস্তু বুঝলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গতিশীল বস্তু। এবং গতিশীল বস্তু তাহলে কি, কোনো একটা বস্তু আছে যে বস্তুটা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করছে, অর্থাৎ 7টার সময় যেখানে থাকবে 7:10 সময় অন্য জায়গায় চলে যাবে, এই রকম যদি বোঝাই। দেখো এখন 7টা বাজে, 7টার সময় এখানে আছে বস্তুটা, এই বস্তুটা 7:10 সময় অন্য একটা জায়গায় চলে গেছে। এই রকম যে সমস্ত বস্তুর মধ্যে লক্ষণ দেখতে পাবো সেই সমস্ত বস্তুকে বলা হয় গতিশীল বস্তু। এবং গতিশীল বস্তুর এই যে ধর্মটা অর্থাৎ এই যে চলতে থাকার যে ধর্মটা, এই ধর্মটাকেই বলা হচ্ছে গতি বা মোশন, গতি বা মোশন। নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কথাটার মধ্যে অতিক্রান্ত, এই কথাটার মধ্যে দেখা একটা অতিক্রম, এই কথাটার সাথে অনেকটা রিলেটেড। তার মানে কোনো একটা বস্তু যখন কোনো একটা জায়গার অতিক্রম করে যাচ্ছে, মানে কতটা পথ অতিক্রম করে যাবে, সেটাই হলো অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ সহজে যদি বলি, এখানে একটা পয়েন্ট দিয়েছে যেটার নাম দিলাম এ, আর এই জায়গায় একটা জায়গা যেটার নাম দিলাম বি। তাহলে এ নামের যে জায়গাটা, সেখান থেকে যদি বিতে আমি যেতে চাই, তার জন্য দেখা গেলো 3-4টে পথ আছে। এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে। তো এই 3-4টে রাস্তার মধ্যে থেকে আমি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারি, এই রাস্তা দিয়েও যেতে পারি, এই রাস্তা দিয়েও যেতে পারি, এই রাস্তা দিয়েও যেতে পারি। যে কোনো একটা রাস্তা দিয়ে যদি যাই, যাওয়ার জন্য আমার মোট যতটা পথ অতিক্রম করতে হচ্ছে, মোট আমার যতটা পথ যেতে হচ্ছে, সেটাকেই অতিক্রান্ত দূরত্ব বলে। অতিক্রম করে আসা যে দূরত্ব, সেটাকেই অতিক্রান্ত দূরত্ব বলে। একে শুধু দূরত্বও বলতে পারি, ইংরেজিতে বলা হয় ডিস্টেন্স। ঠিক আছে, এবার একটা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সরণ। সরণটাকে বুঝিয়ে নিই, তারপর এগুলো বোঝাচ্ছে নিচেরগুলো। সরণ হচ্ছে কোনো একটা বস্তু আছে যে বস্তুটা, এই একটা ছবি দিয়ে বোঝাবো, এ নামের যে জায়গা, সেখান থেকে এ বলতে আমি এখানে তো আমরা জায়গার নাম এক্স্যাক্টলি বলতে পারছি না, তার জন্য আমি ধরে নিচ্ছি এ বলে ধরে নিচ্ছি। এটা ধরে নাও তোমার বাড়ি, আর এটা হচ্ছে স্কুল। তাহলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য আমার সব থেকে যে ছোট পথ, সেই ছোট পথের যে দূরত্বটা, সেটাকেই বলা হচ্ছে সরণ। আমি এ নামে জায়গায়, যেটা আমার বাড়ি, এখান থেকে আমি স্কুলে যাচ্ছি, এই বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য সব থেকে যে ছোট পথটা, আমি সব থেকে পথটা অতিক্রম করলাম, সেটাকেই বলা হয় সরণ, সেটাকেই বলা হচ্ছে সরণ। অর্থাৎ সরণ সবসময় একটা সোজা পথের মধ্যে হবে, আর অতিক্রান্ত দূরত্ব সোজা পথেও হতে পারে, বাঁকা পথেও হতে পারে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার হলো? আরও ডিটেল বুঝতে গেলে ওই চ্যাপ্টার 2 দেখো ক্লাস 7-এর, তাহলে আরও বোঝা যাবে ভালো। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের নিচে অ্যারো দিয়ে লিখেছে দ্রুতি। অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি, এর সাথে খুব রিলেটেড। আর দুটো পার্টিশন করে দিয়েছি কেন, এই দুটো হচ্ছে একে অপরের শত্রু, তার জন্য মাঝখানে বেড়া দিয়ে দিয়েছি যাতে গন্ডগোল না করতে পারে। বোঝা গেল? অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি, আর এদিকে সরণের ভাই হচ্ছে বেগ। তো দ্রুতি কি, ইংরেজিতে বলা হয় স্পিড। স্পিডটা বললে ভালো বোঝায়, গাড়ির স্পিড কত, এখন ঘন্টায় কত কিলোমিটার বেগে চলছে, সেই যে বলাটা হয় সেটা হচ্ছে স্পিড মূলত। বোঝা গেল? আর বেগ বা ভেলোসিটি ওটা আলাদা জিনিস। সহজে যদি বলা হয়, দ্রুতি হচ্ছে একক সময়ের মধ্যে কোনো একটা বস্তু যতটা দূরত্ব অতিক্রম করবে, একক সময়ের মধ্যে কোনো একটা বস্তু যদি এতটা পথ যায়, বা এইভাবে বেঁকে বুকে যায়, বা সোজা যায়, যে কোনো পথ যতটা পথ যাবে, সেটাই হলো দ্রুতি, সেটাই হলো ওই বস্তুর দ্রুতি জানা হলো। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে বেগ। বেগ কি? বেগ হচ্ছে কোনো একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর, মানে সব থেকে ছোট পথ একক সময়ের মধ্যে সব থেকে যে সোজাসুজি যে পথটাই যাবে, অর্থাৎ মানে এ থেকে বিতে যাবে, যেটা হবে সোজাসুজি একটা পথ, একদম সোজা স্ট্রেট পথ হবে, সেইটার মধ্যে একক সময়ের মধ্যে যেতে, এই মাথা থেকে এই মাথার মধ্যে যেতে যে টাইমটা লাগবে, বা যেতে যে যতটা আমাদের পথ অতিক্রম করছে, সেটা হলো বেগ হবে, বোঝা গেল? বেগের সূত্র হয় বেগ সমান সমান সরণ বাই সময়। বেগ সমান সমান, এখানটা বেগ হবে, বেগ সমান সমান সরণ বাই সময়। আর দ্রুতির সমীকরণ হচ্ছে দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব, আমি শুধু লিখছি আর লিখছি বাই সময়, অর্থাৎ
একক সময়ে কতটা পথ যাচ্ছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর একক সময়ে সব থেকে শর্টেস্ট কতটা পথ যাচ্ছে সেটা হচ্ছে বেগ। ক্লিয়ার হলো? এই দুটো যদি আরও ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে ওই ক্লাসগুলো দেখো। নেক্সট আমি ত্বরণ আর মন্দনে চলে আসি। ত্বরণ হচ্ছে কোনো একটা এরকম একটা বস্তু আছে, যে বস্তুটা দেখো এইরকম একটা বেগ নিয়ে চলছে, হঠাৎ করে এই বেগ বাড়িয়ে দিল, এই বেগে চলছে হঠাৎ করে একটু বেগ বাড়িয়ে দিল, এই বেগে চলছে বেগ বাড়িয়ে দিল। এই যে বেগ বৃদ্ধির যে হার, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর একক সময়ে বেগ হ্রাস মানে কমিয়ে দেওয়া, কি বললাম? হ্রাস, হয় রফলে আকার দন্তস্বা, হ্রাস। একক সময়ে বেগ হ্রাসের ঘটনাকে, মানে এইরকমভাবে যে গতি নিয়ে চলছে স্লো হয়ে গেল, যে গতি নিয়ে চলছে স্লো হয়ে গেল, এই যে বেগ হ্রাসের ঘটনা তাকে মন্দন বলে। ত্বরণের বিপরীত মন্দন। ত্বরণ যদি বাড়ে, ত্বরণে হচ্ছে বেগ গতি বাড়বে, আর মন্দনে বেগ স্লো হয়ে যায়, বেগ কমে যায়। ক্লিয়ার হলো? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বল সম্পর্কে জানতে হবে। উপরে এইগুলো জানলে মূলত এইগুলো বুঝতে আমাদের সুবিধা হয়, তাই উপরেগুলো বললাম, বলতে আসলাম, না হলে বলার কোনো কারণ ছিল না। এবার বল বা ফোর্স কাকে বলে সেটা বলবো। বল হচ্ছে কোনো একটা বস্তু আছে, যে বস্তুটাকে বাইরে থেকে, এই বস্তুটার বাইরে থেকে বস্তুটার উপরে যা প্রয়োগ করার ফলে বস্তুটা, স্থির বস্তু গতিশীল হয়, এটা তো স্থির আছে, এবার এই স্থির বস্তুটা গতিশীল হচ্ছে, এবং কোনো একটা গতিশীল বস্তু আছে, তার দেখা হলো বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে এর গতিটা আটকে গেল, গতিটা স্লো হয়ে গেল, গতিটা ধীরে হয়ে গেল। বা আর কি হতে পারে, দেখা গেলো এই যে গতিশীল, এটা ধীরে ধীরে গতিশীল আছে, তো এর গতি আরো বাড়লো, বাইরে থেকে যা প্রয়োগ করার পরে গতি আরো বেড়ে যাচ্ছে। বা গতিশীল বস্তুরই গতি একটু কমে গেল, কমপ্লিটলি থামেনি বাট একটু কমে গেল, যে কারণের জন্য বাইরে থেকে যে জিনিসটা প্রয়োগ করার জন্য হচ্ছে সেটাই হলো বল। ক্লিয়ার হলো? আশা করা যায় ক্লিয়ার হয়েছে। যদি দেখো সংজ্ঞা আমি আর লিখছি না, স্ক্রিনের উপরেও দিচ্ছি না, যে জিনিসটা বোঝালাম সেই জিনিসটা বোঝো, জাস্ট বোঝো, তাহলেই হবে। এইটা হলো বল। এবার বল দেখো, আমি যে এক্ষেত্রে আমরা এই বাইরে এটা বস্তু আছে, তো এই বাইরে থেকে আমি টাচ করে তার এর উপরে কিন্তু বল প্রয়োগ করছি, টাচ করছি। তার মানে বল হয় দু ধরনের, একটা স্পর্শ বল আর একটা স্পর্শহীন বল। স্পর্শহীন বল বলতে বোঝানো যায় যার মধ্যে কোনো স্পর্শ করা হবে না, আর স্পর্শ বল মানে হচ্ছে যাকে আমরা স্পর্শ করবো, টাচ করব। তাহলে স্পর্শ বল কাকে বলে? তাহলে বলতে পারি সহজে, যে সমস্ত বল মানে কোনো একটা বস্তুর উপরে আমরা স্পর্শ করে যদি তার বাইরে থেকে বল প্রয়োগ করি তখন থেকে স্পর্শ বল বলে। আর স্পর্শহীন বল মানে যার আমরা বাইরে থেকে কোনো টাচ করা লাগবে না, স্পর্শ করা লাগবে না, স্পর্শ না করে যার উপরে বল প্রয়োগ করা হবে তাকে স্পর্শহীন বল বলা হয়। এবারে স্পর্শহীন বলের দুটো উদাহরণ হতে পারে। কি দুটো উদাহরণ? একটা হচ্ছে লোহা আর চুম্বককে যদি পাশাপাশি রাখা হয় দেখবে আকর্ষণ করছে, টাচ কিন্তু করেনি তাও আকর্ষণ করে যাচ্ছে, কাছাকাছি চলে আসে, কেন? এই একটা স্পর্শহীন বলের একটা উদাহরণ। আর কি হতে পারে? একটা অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবীর উপরে, আমরা তো পৃথিবীর উপরে থাকি, এটা এই জিনিসটা অনেকের ক্লিয়ার থাকে না, আমি একটু বলে দিই। পৃথিবীর আমরা কিন্তু ভেতরে, পৃথিবীটাই গোল, তো এর ভেতরে থাকি না, কিন্তু পৃথিবীর উপরে, মাটির উপরে আমরা থাকি, ঠিক আছে? তো এই মাটির উপরে থাকা সত্ত্বেও আমরা কেন ছিটকে চলে যাচ্ছে না, বাইরের দিকে চলে যাচ্ছে না কেন? পৃথিবীর মাঝখানে প্রত্যেকটা জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এই দিক দিয়ে টানছে, এদিক দিয়েও টানছে, এদিক দিয়েও টানছে, প্রত্যেকটা দিক দিয়ে টানছে। একটা যে আকর্ষণ বল দিয়ে টানে, সেই বলের জন্যই মূলত আমরা ছিটকে চলে যাই না। আর এই যে বলটা দিয়ে টানছে, এই বলকেই অভিকর্ষ বল বা ওজন বলা হয়। ওজন জিনিসটা কিন্তু এটা আমরা দোকানে গিয়ে যেটা বলি যে আমাকে এর কত ওজন গো, এই ওজন কথাটা কিন্তু ভুল। ওজন বলতে বোঝানো হয় পৃথিবী কতটা টানছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে কতটা বল দিয়ে টানছে, মানে এটা এক প্রকার বল, যে বল দিয়ে টানছে সেটা হলো ওজন, তাই একে অভিকর্ষ বল বলা হয়, ঠিক আছে? এই অভিকর্ষ বলের আরেক নাম হচ্ছে ওজন, অভিকর্ষ বলের আরেক নাম হচ্ছে ওজন। আমরা দোকানে গিয়ে যেটা বলি যে আমাকে 5 কেজি ডাল দাও, 15 কেজি চাল দাও, সেগুলো হচ্ছে ভর, সেটা কিন্তু ওজন না। ভর আর ওজন দুটো আলাদা জিনিস। ক্লিয়ার হলো? আর একটা, এই যে চুম্বক পদার্থ বলে যেটা লিখে রেখেছি সেটা একটু বোঝাই। ওই যে আমি বললাম যে চুম্বক আর লোহাকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে আকর্ষণ করে, তো চুম্বক পদার্থ বলে একটা টপিক আছে, যেটা হচ্ছে কি, কোন একটা মানে লোহা চুম্বকের কাছে আসলে আকর্ষণ করে, তার মানে এমন কিছু পদার্থ আছে যারা চুম্বককে আকর্ষণ করে, মানে চুম্বকের পাশে আসলে যারা আকর্ষণ করে, চুম্বক তাদেরকে আকর্ষণ করছে। এবং ওই সমস্ত বস্তু যদি চুম্বকের সাথে সংস্পর্শে থাকে, ধরে না এটা চুম্বক আর এটা একটা লোহা,
তো এই দুটো পাশাপাশি আনলে তো আকর্ষণ করছে। এবং যদি দুটোকে জোড়া লাগিয়ে রাখা হয়, মানে এইভাবে স্পর্শ করে রাখা হয়, তাহলে এই লোহাটা, এই পাশে লোহাটাও আস্তে আস্তে চুম্বকে পরিণত হয়। তো যে সমস্ত পদার্থের মধ্যে লোহার মতন ধর্ম যাদের আছে তাদেরকে চৌম্বক পদার্থ বলা হয়। তাহলে চৌম্বক পদার্থের উদাহরণ কি হতে পারে? 1 নম্বর লোহা হতে পারে, 2 নম্বর নিকেল হতে পারে, 3 নম্বর কোবাল্ট হতে পারে। তো এই হলো গোটা বিষয়। আজ এই যে কটা বোর্ডে লেখা আছে সে কটা সব বলা হয়ে গেছে। এবার বলি একটুখানি অল্প 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 একটু বলে দিই। এই যে অভিকর্ষ বল বা ওজন বলে লেখা আছে, অভিকর্ষ বল, দেখো লাস্টে বল কথাটা আছে, ওজন এটাও তো এক প্রকার বল, কারণ এটা বা দিয়ে বলা হয়েছে, এটা সহজেই বুঝতে পারছো। স্পর্শ বল, স্পর্শহীন বল বা শুধু বল, প্রত্যেকটা জিনিসে তো বলই বলা হচ্ছে, মানে ফোর্স। এইবার এই প্রত্যেকটা বলের আমাদের কিন্তু একক সেম হবে। এসআই একক, বলের এসআই একক নিউটন, ক্যাপিটাল এন দ্বারা লেখা হয়। সিজিএস একক বাংলায় লিখতে পারো নিউটন, নিউটন। আর সিজিএস একক হয় ডাইন, DYN, স্মলে লিখবো, এটা দয়াকার রস্বই দন্ত না, ডাইন, শুধু ডাইন। ওকে, তো এই একক কিন্তু সবার ক্ষেত্রে সেম। বলের এসআই একক বা সিজিএস একক সেম হবে, যা আছে ওইটাই হবে। স্পর্শ বলের এসআই একক সিজিএস একক তাই হবে, স্পর্শহীনের তাই হবে, অভিকর্ষ বলেরও তাই হবে, ওজনেরও তাই হবে। প্রত্যেকটা জিনিসের সেম একক হবে। আশা করা যায় বোঝা গেছে। এই ওজনকে মাপা হয়, পরিমাপ করা হয় একটা যন্ত্রের সাহায্যে, যাকে বলা হয় স্প্রিং তুলা যন্ত্র। ওজনকে পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো স্প্রিং তুলা যন্ত্র। জাস্ট নামটা পয়েন্টে এখন লিখে রাখো, পরে বোঝানো হবে স্প্রিং তুলা যন্ত্র কি, কিভাবে ইউজ হয়, সব কিছু একটু পরে বলো। জাস্ট লিখে রাখো স্প্রিং তুলা যন্ত্র, পরে বোঝাবো যে স্প্রিং তুলা যন্ত্র কি, কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। ওকে, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউটনের যে 3টে গতিসূত্রের কথা আমরা জানি, সেই 3টে গতিসূত্রের মানে ব্যাখ্যা বা বুঝবো ইজিলি বুঝবো, বুঝতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রথমে যেটা আছে এখানটায় আমি 1 নম্বর সূত্রটা নিউটনের ফার্স্ট ল লিখে রেখেছি, মানে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এখানে লেখা, তৃতীয় গতিসূত্র এইটুকুর মধ্যে লেখা। প্রথম গতিসূত্রতে কি বলেছে? বলেছে যে ধরে নাও এই একটা বস্তু আছে, যে বস্তুটা স্থির। এই স্থির বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থেকে যাবে। আর কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, তাহলে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না আটকাই, আটকানো হয়, তাহলে ওই বস্তুটা সারা জীবন চলতে থাকবে। এই কথাটাই বলেছে ফার্স্ট লতে নিউটন। দেখো ওই জিনিসটাই লিখেছি, কোনো বস্তুর ওপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একইভাবে চিরকাল গতিশীল থাকবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে, আর কিছুই নেই। জাস্ট নিউটনের প্রথম গতিসূত্রের যে ধারণাটা, অর্থাৎ ওই যে কোনো একটা বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থেকে যাবে, এই যে ধর্মটা, এই ধর্মকে বলা হয় জাড্য ধর্ম। বস্তুর জাড্য ধর্ম বলা হয়। কি বলা হয়? বস্তুর জাড্য ধর্ম। ইংরেজিতে বলা হয় ইনারশিয়া। কি বলা হয়? ইনারশিয়া। যাই হোক, এই জাড্যকে দুটো ভাগে ভাগ করা, একটা স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলে? স্থিতিজাড্য মানে হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট, আর গতিজাড্য মানে হচ্ছে ইনারশিয়া অফ মোশন। তো স্থিতিজাড্য কাকে বলে? স্থিতি মানে কি? রেস্ট নেওয়া। অর্থাৎ কোনো একটা বস্তু যখন, কোনো একটা স্থির বস্তুর চিরকাল স্থির থেকে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। গতিজাড্য কাকে বলে? কোনো একটা গতিশীল বস্তু আছে, ওই বস্তুর যে গতিশীল থেকে যাওয়ার যে প্রবণতাটা সেই প্রবণতাকে বলা হচ্ছে গতিজাড্য। ক্লিয়ার হলো? তো এই জাড্যর যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমাদের ফার্স্ট ল থেকে এসছে। ঠিক আছে, তো ওখান থেকে কিছুটা কনসেপ্টুয়ালি কিছু কোশ্চেন থাকে, ওসব বলছি না, কারণ ওগুলো তোমার লাগবে না। তোমরা পুরনো ওই যে ক্লাসটার কথা বলছো, ওই ক্লাস যদি দেখো তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। নিউটনের সেকেন্ড ল বা দ্বিতীয় গতিসূত্রতে যদি আসি, এটাতে কি বলছে? কোনো একটা, মানে আমরা এরকম একটা যদি বস্তু থাকে, সেই বস্তুর উপরে যে প্রযুক্ত বল, কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো একটা বস্তুতে উৎপন্ন যে বলটা, তার যে মানে ওই বস্তুটার যে ভর, এম মানে মাস মানে ভর, ঠিক আছে, ভার না ভর, আর এফ মানে বল, উৎপন্ন বলটা, এই যে বস্তুর যা ভর
এবং বস্তুতে উৎপন্ন যে ত্বরণটা সেই ত্বরণের সাথে গুণফল মানে গুণফলের সাথে সমানুপাতিক হয়। এই বলের সাথে এই এম আর এ, এম এবং এ এই দুটো এই এফ এর সাথে সমানুপাতিক সম্পর্কে আছে, সমানুপাতিতে আছে। সমানুপাতিক বলতে বোঝানো হচ্ছে যদি বলের মান বাড়ে তাহলে এই দুটোর মানও বাড়বে, যদি বলের মান কমে তাহলে এই দুটোর মানও কমবে। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, কোনো একটা বস্তু আছে যার মানে ওই বস্তুটার যা ভর, এই বস্তুটা ধরে নিচ্ছে, আমি কথার কথা ধরে নিচ্ছি 1 কেজি ভরের, 1 কেজি ভরের এই বস্তুটাকে ঠেলতে আমার যতটা না বল প্রয়োগ করতে হবে, এটা যদি 5 কেজি ভরের হতো তাহলে আমার ঠেলতে আরও বেশি বল প্রয়োগ করতে হতো, অর্থাৎ বস্তুর ভর বেড়েছে এবং আমার বল প্রয়োগ করতে হচ্ছে বেশি। আবার বস্তুর ভর যদি কমতো তাহলে কিন্তু আমার কম বল প্রয়োগ করতে হতো। ঠিক তেমনই একটা বস্তুর মধ্যে যদি বেশি, তার যদি ভর যদি বেড়ে যায়, আচ্ছা ওটা বাদ দিই, আমার যদি একটা বস্তুর মধ্যে আমি যদি বেশি বল প্রয়োগ করি, তাহলে এর যে ত্বরণ, এর যে অল্প টাইমের মধ্যে যে গতি তৈরি হচ্ছে, সরছে, এইটাও বেশি পরিমাণে হবে। বল বাড়ালে ত্বরণও বেশি উৎপন্ন হবে, বল যদি কম হয় তাহলে ত্বরণও কম হবে। এইটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক বোঝায়, সমানুপাতিক চিহ্ন হয় এইরকম হয়, বাট এখানটায় দেয়নি কারণ সমান সমান দিয়ে দিলেও হয়ে যাচ্ছে। এবার সমানুপাতিক মানে কিন্তু দুপাশে সমান এটা বোঝায় না, সমানুপাতিক বলতে বোঝায় এ পাশেটা বাড়লে এ পাশেটা বাড়বে, এ পাশেটা কমলে এ পাশেটাও কমবে, এইরকম একটা বিষয়। বোঝা গেল? তো আশা করা যায় এটা বোঝা গেছে। তো তাই বলেছে যে বস্তুতে প্রযুক্ত বল, বস্তুতে যে প্রযুক্তটা বল সেই বস্তুটির ভর এম এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সাথে সমানুপাতিক হয়। বস্তুতে উৎপন্ন ত্বরণের সাথে দেখো গুণ সম্পর্ক আছে এবং এই বলের সাথে এই দুটো জিনিস সমানুপাতিক সম্পর্কে আছে। সমানুপাতিক মানে সমান আছে মানে সমানুপাতিক সম্পর্কে আছে, বোঝানো হয়েছে। এবং বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেদিকে উৎপন্ন হয়। বল যেদিকে প্রযুক্ত হয় মানে বল যেদিকে প্রয়োগ করা হয়, ত্বরণও দেখো সেই দিকে যাচ্ছে। আমি যদি এই পেছন দিক দিয়ে ওই দিকে বল প্রয়োগ করি তাহলে ত্বরণ কিন্তু ওই দিকে উৎপন্ন হচ্ছে, ওই দিকে যাচ্ছে সরে, তার মানে ত্বরণও সেই দিকে উৎপন্ন হচ্ছে। এইটাই সেকেন্ড লতে বলা হয়েছে এবং সেকেন্ড ল থেকে এই যে সমীকরণটা আমরা পাই এবং এই সমীকরণটা আমাদের এই ক্লাসে কাজে লাগবে, মানে তোমার ক্লাসে এই সমীকরণ দিয়েই প্রথম চ্যাপ্টারের শুরুটা আছে। তো এই সমীকরণটা মাথায় রেখো, খানিক পরে আবার একটু এইটা নিয়েই আলোচনা হবে। নিউটনের তৃতীয় গতির সূত্রতে কি বলেছে? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ আমি যদি একটা বোর্ডের উপরে, এই বোর্ডটার উপরে যদি ঠেলা দিই তাহলে বোর্ডও আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে, মানে আমি যতটা বল প্রয়োগ করে বল দিয়ে ঠেলছি, বস্তুটা আমার উপরে মানে বোর্ডটাও আমার উপরে সেই সেম বলে ঠেলছে। এটা কি করে বোঝা যায়? আমি যদি এখন দেয়ালটায় ঘুষি দিই, এইভাবে যদি ঘুষি মারি বা কিল দিই, তাহলে আমি যে হাতে ব্যথা পাবো, সেই ব্যথা পাওয়াটা হচ্ছে কারণ ওই বস্তুটা, ওই দেয়ালটাও আমার উপরে সেই সেম পরিমাণে বল প্রয়োগ করছে, তাই আমি ব্যথাটা পাচ্ছি। তো নিউটন এই 3 নম্বর সূত্রতে এইটাই বলে গেছেন যে প্রত্যেকটা জিনিসেরই ক্রিয়া মানে কাজ করার সময়, কাজের ফলে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। সমান, একদম সেম পরিমাণে। আমি যতটা বল প্রয়োগ করব সেই সেম পরিমাণে বল আমার উপরে প্রয়োগ করছে দেওয়াল, ঠিক আছে? এবং প্রতিক্রিয়া বল, এটাই বোঝানো হয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রতে। আশা করা যায় বোঝা গেছে, নিউটনের 3টে সূত্রই বোঝা গেছে। এবং এরপরে যেটা জানবো এটা মুছে দিই, আমি এই জিনিসটার একটু ব্যাখ্যা দিই। দেখো, এটা মুছে নিয়ে তাই একটু পরিষ্কার করে লিখি। আমরা তাহলে কি শিখলাম? এফ ইজ ইকুয়াল টু এম এ হয়, তো এফ ইজ ইকুয়াল টু এম এ হয়। এফ মানে কি? বল, বস্তুতে প্রযুক্ত বল। প্রযুক্ত মানে যুক্ত করা হচ্ছে যে বলটা, তাকে বলা হচ্ছে প্রযুক্ত বল। এম মানে মাস, ইংরেজিতে বলা হয় মাস, MASS, মাস মানে ভর। ওয়েট বলি না, সে ওয়েট মানে ওজন, ওটা আলাদা জিনিস। আর এ মানে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, বানানটা এখানে ধরবে না, তাই আমি শুধুমাত্র ত্বরণটাই লিখছি, ঠিক আছে? অ্যাক্সেলারেশন। তো এফ মানে প্রযুক্ত বল, মানে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত করা হচ্ছে যে বলটা, যুক্ত করা হচ্ছে যে বল, তা যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা মাস, ওই বস্তুর যা ভর তার সাথে ত্বরণের গুণফল বের করতে হবে। মানে সহজে যদি বলি, এই বস্তুটা এটা দেখো একটা গাড়ি, এটা ধরে না একটা গাড়ি। তো এই গাড়িটা এসে আমার হাতে এইভাবে ধাক্কা দিল, কতটা বলে ধাক্কা দিল, কতটা বল প্রয়োগ করলো, সেটা যদি আমি বের করতে চাই তাহলে এই বস্তুটার যা মাস, এই বস্তুটার যা ভর, সেটা আমার জানা লাগবে।
200 গ্রাম, 500 গ্রাম, 5 কেজি, 10 কেজি, যাই হোক সেটা আমার জানতে হবে। এবং আর একটা জিনিস জানতে হবে, এই যে ত্বরণ, এই যে অল্প টাইমের মধ্যে যে গতি নিয়ে চলছে, এইটা আমার জানতে হবে। এই দুটো যদি জানতে পারি তাহলে এই দুটোর গুণ করবো, অর্থাৎ এর যা ভর তার সাথে ত্বরণের গুণ করলে আমরা বল পেয়ে যাব, বলের মান, আমার কতটা বল প্রয়োগ হয়েছে আমার হাতের উপরে সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখানে তো এই ইজিলি আমরা পেয়ে যাচ্ছি, মানে এখান থেকে আমরা সহজে কি বুঝলাম, যে কোনো একটা বস্তুর ভর, কোনো একটা বস্তুর বল, মানে কোনো একটা বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলের পরিমাণটা জানতে গেলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন পড়ছে, একটা বস্তুর ভর আর একটা হচ্ছে ত্বরণ। কিন্তু 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 ধরে নিচ্ছি কোনো একটা বস্তুকে আমি হাতের উপরে এইভাবে ধরে রেখেছি, দেখবে বইতে তোমাদের এই জিনিসটা দিয়েছে, যে একটা হাতের উপরে একটা বস্তুকে ধরে রেখেছি, বাটখারা দিয়েছে। তো ধরে নাও এটা একটা বাটখারা, তো এটা 1 কেজি ভরের। তো আমি হাতের উপরে যখন ধরে রেখেছি, এই বস্তুটার কিন্তু কোনো ত্বরণ নেই, এ কি সরে যাচ্ছে এইভাবে? সরছে না, হাতের উপরে তো স্থির আছে। তাহলে এর তো ত্বরণ উৎপন্ন হচ্ছে না। ত্বরণ উৎপন্ন যদি না হয় তাহলে কি কোনো বল প্রয়োগ করছে না আমার হাতের উপরে? অবশ্যই করছে। তাহলে কি করে নির্ণয় করবে? এখানে তো কোনো ত্বরণ নেই, ত্বরণ তো উৎপন্ন হচ্ছে না, তাহলে কিভাবে আমি বের করবো এই সূত্র থেকে বলটা, কিভাবে বের করব? সেটাই প্রশ্ন, তোমাদের কাছে এই প্রশ্নটাই করেছে। বা এটা ধরে না একটা সুতো, এইভাবে হাত দিয়ে সুতো, এখানটা একটা ইটের টুকরো বা পাথরের টুকরো বেঁধে দেওয়া হয়েছে এবং সেটা ঝুলিয়ে রাখা হয়েছে। এবার পাথরটাও তো এইভাবে ঝুলছে, ও তো আর নিচের দিকে এইভাবে সরে পড়ে যাচ্ছে না, সরে চলে যাচ্ছে না, তাহলে ওখানেও তো কোনো ত্বরণ তৈরি হচ্ছে না। তাহলে কিভাবে, মানে আমরা কিভাবে বের করব যে পাথরটা কতটা বল প্রয়োগ করছে? কিভাবে বের করব? কিন্তু তুমি কিন্তু হাত দিয়ে ধরে রেখেছো যখন, তখন কিন্তু পাথরটা তোমার নিচের দিকে টানছে, তুমি একটা বুঝতে পারছো এটা বল প্রয়োগ করছে। তাহলে কি করে বের করব? এইটা বের করার জন্য আমাদের সেই স্প্রিং তুলা যন্ত্রের প্রয়োজন পড়ছে। দেখো যে ওজন পরিমাপক যে যন্ত্র, সেইটার কথা বলেছিলাম, স্প্রিং তুলা যন্ত্র আমি লিখেছিলাম আগে, কোনটা বোঝাতে গিয়ে বলেছিলাম, বল টল বোঝানোর পরে বলেছিলাম, অভিকর্ষ বল বোঝানোর পরে বলেছিলাম ওজন কনসেপ্টের। আমরা এক্ষেত্রে কিভাবে বল প্রয়োগ, মানে কিভাবে কতটা বল প্রয়োগ করছে সেটা তাহলে কিভাবে বের করব? বের করার একটাই উপায়, এই হাতের উপরে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা তো আমার হাতের উপরে একটা বল প্রয়োগ করছে, আমি বুঝতে পারছি। তাহলে কিভাবে বের করব? দেখো, বস্তুটা যতটা পরিমাণে আমার হাতের উপরে বল প্রয়োগ করছে, আমরা থার্ড লতে কি জানলাম, বস্তু যতটা পরিমাণে, একটা বস্তুর উপরে যতটা আমি বল প্রয়োগ করব, সেও ততটা পরিমাণে আমার উপরে একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়। তাহলে হাতের উপরে যখন আমি বস্তুটা রাখছি, সেই বস্তুটা আমার হাতের উপরে একটা বল প্রয়োগ করছে এবং আমার হাত ওই বস্তুটাকে একটা বিপরীত পরিমাণে, সেম পরিমাণে বিপরীতমুখী একটা বল দিচ্ছে, বলে ঠেলছে। ফলে দুটো যখন ঠেলাঠেলি করছে দুজন মিলে, তখন এটা কি বলে, তখন এটা জিরো হয়ে যাচ্ছে, এর ফল জিরো হয়ে যাচ্ছে। মানে +100 দিয়ে যদি ঠেলা হয়, দেখালো উপর থেকে নিচের দিকে ঠেলছে +100 দিয়ে, আর নিচের থেকে -100 দিয়ে, মানে ওটাও তো উল্টো দিকে ঠেলছে, তার মানে মাইনাস হবে। যখন সেম পরিমাণে বল দিয়ে ঠেলা হয় তখন তার অ্যান্সার জিরো হয়ে যায়। অর্থাৎ বল দুটো প্রতিমিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রতিমিত হয়ে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, তার জন্য ত্বরণ উৎপন্ন হচ্ছে না। আমরা যদি এক্ষেত্রে ওজন নির্ণয় করতে পারি তাহলে বুঝতে পারবো যে কতটা বল প্রয়োগ করছে। ওজন নির্ণয় করা মানে তো সেখানে বলের কনসেপ্ট আসছে, অভিকর্ষ বল মানেই তো ওজন, তার মানে আমরা বল বের করতে পারবো, ওজনটা বের করতে হবে। ওজন বের করার জন্য আমাদের প্রয়োজন সেই স্প্রিং তুলা যন্ত্রের। কিভাবে স্প্রিং তুলা যন্ত্র কি ইউজ করবে? স্প্রিং তুলা যন্ত্র কিভাবে তৈরি হয়েছে জানো? কোনো একটা স্প্রিং এর দেখো এই একটা লাঠি নেওয়া হয়েছে, লাঠি বলতে স্কেল, তার দাগ আছে, মাপ আছে। একটা স্প্রিং নেওয়া হয়েছে, যে স্প্রিংটা প্রথম অবস্থায় সিম্পল টানিয়ে রাখা আছে, কোনো ভর দেওয়া হয়নি। তা যতটা পরিমাণে ওর মাপ আছে, দেখালো এতটা পরিমাণের লেন্থ, তাহলে সেই জায়গাটাই 1 বলে ধরে নেওয়া হচ্ছে বা 0 বলে ধরে নেওয়া হচ্ছে, 0 বলে ধরে নেওয়া আছে, ওখান থেকে মাপটা শুরু করা হবে। তারপরে এবার এখান থেকে একটা পাথর ঝুলিয়ে দেওয়া হলো, পাথর ঝুলিয়ে দিয়ে দেখালো বস্তুটা এত দূর পর্যন্ত ঝুলিয়ে নিয়ে চলে আসলো স্প্রিংটাকে, বস্তুটা এই পর্যন্ত ঝুলে চলে আসলো। তাহলে এই জায়গায় যে মাপটা পাবো সেইটা হলো ওই 1 কেজি ভরের মাপ, ওই 1 কেজি ভরের মাপ পাবো। 1 কেজি ভরটা যতটা পরিমাণে আমার বল প্রয়োগ করছে সেইটা আমি পাবো। এবার আমাদের হিসাব নিকাশ করে বিজ্ঞানীরা বলে দিয়েছেন, বা যারা রিসার্চ করছিলেন তারা বলে দিয়েছে যে 1 কেজি ভরের কোনো বস্তু, তার সেটা অভিকর্ষ, মানে বলটা, তার অভিকর্ষ বল কত হয়? 9.8 নিউটন হয়। 9.8 নিউটন, এটা মনে রাখতে হবে, 9.8 নিউটন এন দ্বারা প্রকাশ করাচ্ছে।
1 কেজি ভর সমান সমান 9.8 নিউটন হয়। এবার যদি সেটা 2 কেজি হয় তাহলে মানে আমি 9.8 এর সাথে 2 গুণ করে দেবো, 9.8 এর সাথে গুণ করে দিয়ে যেটা আমি আনসার পাবো তত নিউটন হবে সেই বস্তুর ভর। যদি 3 কেজি ভরের বস্তু হয় তাহলে 3 দিয়ে গুণ করে দেবো, 5 কেজি ভরের বস্তু হলে 5 দিয়ে গুণ করে দেবো। এইভাবে আমরা এগোবো। এইভাবে একটা বস্তুর আমরা ওজন বের করতে পারি, ওজন বের করতে পারি। এবং আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা বস্তু তো আমার এই হাতের উপরে, তো তাহলে হাতের উপরে এই বস্তুটা তো হাতের উপরে বল প্রয়োগ করছে, তাহলে এটা ধরে নিচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু, তাহলে এই 1 কেজি ভরের বস্তুটা আমার হাতের উপরে 9.8 নিউটন বল প্রয়োগ করছে এবং আমার হাতও সমপরিমাণ বল প্রয়োগ করছে পেনটার উপরে বা ওই বস্তুটার উপরে। তার মানে বস্তুটার উপরে কতটা বল প্রয়োগ করছে? সেম পরিমাণ, তার মানে 9.8 নিউটন। আর একটু ভালো করে বলি, এখানটায় মুছে দিচ্ছি। এই আমার হাত ধরে নাও, হাতের তল, এর উপরে বস্তু রাখা আছে, এই বস্তুটা আমার হাতের উপরে 9.8 নিউটন বল প্রয়োগ করছে। আমরা নিউটনের থার্ড ল থেকে জানি কি এই বস্তুটাও, এই হাতও আমার ওই বস্তুটার উপরে একটা সেম পরিমাণে বল প্রয়োগ করবে। তাহলে 9.8 নিউটন যদি নিচের দিকে বল প্রয়োগ করছে বস্তুটা, তাহলে বস্তুটার ওপরে মানে বস্তুর দিকে 9.8 নিউটনও বল প্রয়োগ করছে আমার হাত। সেম পরিমাণে তো বল প্রয়োগ করে, আমরা জানি নিউটনের থার্ড লতে কি বলে দিয়েছে, এইটাই তো বললো। তো তাই আমি বলতে পারি 9.8 নিউটন বল প্রয়োগ করছে। ওকে, স্প্রিং এর সাহায্যে যে পরিমাপ করার যে জিনিসটা, এইটা প্রথমত স্প্রিং দিয়ে তৈরি করা হয়েছিল, তারপরে আস্তে আস্তে ডিজিটালি করা হয়েছে এবং যন্ত্রটার নাম দেওয়া হয়েছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র, দেখো স্প্রিং তুলা যন্ত্রের যখন স্প্রিং এর উপরে যখন ওই বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়, তখন বস্তুটা তো নিচের দিকে ওই স্প্রিং নিচের দিকে একটা বল প্রয়োগ করছে এবং নিচের দিকে বল প্রয়োগ করছে তো ঠিকই, স্প্রিংটাকে টেনে ধরছে, বল প্রয়োগ করছে এবং উল্টো দিকেও একটা বল প্রয়োগ করছে, যেটা উল্টো দিকে টেনে নিচ্ছে কে? এই স্প্রিংটা, তার জন্য ছিঁড়ে চলে যাচ্ছে না, স্প্রিংটাও কিন্তু উল্টো দিকে একটা বল প্রয়োগ করে টেনে ধরছে। এই কনসেপ্টটা মাথায় রেখো, জাস্ট একই জিনিস, অলমোস্ট একই জিনিস, যে হাতের উপরে যা বল প্রয়োগ করার কথা বলা হয়েছে এখানেও তাই বলা হয়েছে, একই। ঘর্ষণ বল সম্পর্কে আমাদের জানতে হবে। ঘর্ষণ বল কি? কোনো একটা দেখালো টেবিল আছে, কোনো একটা টেবিল রাখা আছে, ধরে নিচ্ছি এই বইয়ের উপরটা একটা টেবিল, বইটা একটা টেবিল, বইয়ের উপরে যে পৃষ্ঠটা এটা একটা টেবিলের উপরে পৃষ্ঠ। তো এর উপরে কোনো একটা বস্তু ধরে নিচ্ছি, কি নিতে পারি, কিছুই তো নেই, ধরে নিচ্ছি এই পেনটা, এই দেশলাইটা নিচ্ছি, এই দেশলাইটা নিলাম। হ্যাঁ, তো এই বস্তুটা যখন এর উপরে রাখা আছে এবং এই বস্তুটা যখন চলতে শুরু করবে, বস্তুটা যখন এর উপর দিয়ে চলতে শুরু করবে, তখন এই বইয়ের পৃষ্ঠের সাথে পৃষ্ঠ মানে পাতা, এই উপরের পৃষ্ঠাটার সাথে, তলটার সাথে এই যে দেশলাইয়ের যে তলটা ঘর্ষণ খাচ্ছে, এই দুটোর মধ্যে যেখানে ঘষা খাচ্ছে, এই দুটোর মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। যখন বস্তু চলতে শুরু করে তখনই কিন্তু তৈরি হবে, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার হলো? বস্তু চলতে শুরু করলেই তখন ঘর্ষণ বল তৈরি হচ্ছে। এবার এই বস্তুটার যে তলটা, মানে এই যে টেবিলটার তল, এর উপরেও আমরা যদি খালি চোখে দেখতে পাবো না, তাও মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো খুব ছোট ছোট উঁচু নিচু অংশ আছে এবং যে বস্তুটা, সেই বস্তুটার তলটাও ওই সেম পরিমাণে উঁচু নিচু অংশ আছে। এবার যখন ওই উঁচু নিচু দুটো অংশ যখন এর উপর দিয়ে চলতে শুরু করছে, তখন এদের মধ্যে ঘর্ষণ বল তৈরি হয়, এদের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বাধা। সেই বাধাকেই ঘর্ষণ বল বলে। দেখে এখানটায় সেই জিনিসটা লিখেছি, যে কোনো তলের উপরিভাগে অসংখ্য উঁচু নিচু অংশ থাকে। এই যে তলটা, সেই যে কোনো তল হতে পারে, সেটা এই টেবিলের তল হতে পারে, বইয়ের তল হতে পারে, বস্তুটার তল হতে পারে, যে কোনো তলের উঁচু নিচু অংশ থাকে। ওই উঁচু নিচু অংশের ওপর দিয়ে যখন কোনো বস্তু চলতে চায়, তখন উঁচু নিচু অংশগুলি চলন্ত বস্তুর স্পর্শতলের উঁচু নিচু অংশে বাধা পায়, একেই ঘর্ষণ বল বলে। অর্থাৎ এই জায়গার যে উঁচু নিচু অংশ আর এখানকার যে উঁচু নিচু অংশ, এই দুটোর মধ্যে বাধার সৃষ্টি হয়। এই বাধার সৃষ্টি, এবারে এই বাধা যে হচ্ছে, এটাকেই ঘর্ষণ বল বলা হয়। ক্লিয়ার হলো? ঘর্ষণ বল কিসের উপরে নির্ভর করে? বস্তুর যে মসৃণ না অমসৃণ সেইটার উপরে নির্ভর করে, অর্থাৎ বস্তুর তলের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি বলতে মসৃণ বা অমসৃণ, এইটা তলের মসৃণতা যত কম হয়, এটার মসৃণতা যত কম হবে, মসৃণ যত বেশি হবে, যত স্মুথ হবে, তত ঘর্ষণ, স্মুথ যদি বেশি হয় তাহলে ঘর্ষণ কম হবে, ঘর্ষণ বল কম হবে। যদি স্মুথ কম হয়, ঘর্ষণ মানে যদি উঁচু নিচু বেশি হয়, তাহলে ঘর্ষণ বল বেশি হবে, সেটা এখানে বলেছে।
2 নম্বর, এটা 2 নম্বর হবে, 3 নম্বর না, এটা 2 নম্বর হবে। তলের ওপর বস্তুতে যত জোরে চাপা হবে বা চেপে ধরা হয় স্পর্শতলে ঘর্ষণ বল তত বেশি হবে। অর্থাৎ এই বস্তুটা, এই যে তলটা আছে টেবিলটা এবং এই বস্তুটা আছে, এই বস্তুটাকে ভালো রকমভাবে চেপে ধরেছি, চেপে এবার যদি ঘষি তাহলে বেশি বাধা হবে, বেশি বাধার সৃষ্টি হবে, তো অর্থাৎ ঘর্ষণ বল বাড়ছে, ঘর্ষণ বল বেড়ে গেছে, এটাই বলেছে, এটাই বলা হলো 2 নম্বরে। আরও বিভিন্ন রকম হয়তো শর্ত আছে, তো সেগুলো আর লেখা নেই, মোটামুটি পড়তে পড়তে পরে জেনে নিতে পারবে, আরও তো বেশি জেনে লাভ নেই। এবার এখান থেকে একটা কনসেপ্ট, একটা ধারণা দেওয়া হচ্ছে, সেটা বোঝো ভালো করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা টেবিল আছে, তার উপরে 1 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, ঠিক আছে? এই বস্তুটাকে আমরা ডান দিকে টানবো। কোন দিকে টানবো? না, ডান দিকে। ডান দিকে বলতে এই দিকে, ডান দিক চেনো তো, এইটা ডান হাত, এটা বাঁ হাত, তো আমরা ডান দিকে টানবো, ডান দিকে টানছি, ডান দিকে এটা হুক বাঁধানোর জন্য একটা দড়ি ফড়ি দেওয়া আছে যে টানার জন্য, ডান দিকে টানা হচ্ছে। যদি বস্তুটাকে 1 কেজি ভরের যদি বস্তুকে টানা হয় এবং বস্তুটা যদি না সরে, বস্তুটা সরেনি, যেখানে আছে সেখানেই থেকে গেল, তাহলে বুঝতে হবে যে এই 1 কেজি ভরের আমরা যতটা বল প্রয়োগ করে টানছি, 9.8 নিউটন বল প্রয়োগ করে তো টানছি, টানার ফলে মানে যেহেতু 1 কেজি ভরের বস্তু আছে, যেহেতু নড়েনি, তাই আমরা বলতে পারছি যে এটা 1 কেজি ভরের মানে তাই বলতে পারছি এটা যে যতটা বল দিয়ে টেনেছে সেটা হচ্ছে 9.8 নিউটন। এবার সরেনি, তার জন্য বুঝতে পারলাম, কেন বুঝতে পারলাম? কারণ এই যে বস্তুটার যে তল এবং টেবিলের যে তল, সেই তলের উপরে একটা ফ্রিকশন কাজ করছে, একটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে। সেই ঘর্ষণ বলকে আমরা বাঁ দিকে দেখাবো, এটা ডান দিকে তো আমরা টানছি, নিজেরা ডান দিকে টানছি, ঘর্ষণ বল যেটা তৈরি হচ্ছে সেটা বাঁ দিকে তৈরি হয়, এটাকে ঘর্ষণ বল বলা হয়, ঘর্ষণ বল। এইটাই হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমরা যেদিকে টানি, মানে যেদিকে আমরা টানছি, ডান দিক থেকে আমরা তো এই ডান দিকে টানছি, আমাদের বাঁ দিকে ঘর্ষণ বল তৈরি হবে। ঘর্ষণ বল সবসময় উল্টো দিকে তৈরি হয়। আমরা যখন হাঁটছি, এই যে দুটো পা যখন হাঁটা হচ্ছে, তখন হাঁটার সময় দেখো পেছনের পাকে দিয়ে আমরা মাটির উপরে ঠেলা দিচ্ছি। এবার এখানে কিন্তু 2-3টে সূত্র, এখানে অনেকগুলো সূত্র, মানে একটা সূত্র ইউজ হচ্ছে, নিউটনের সূত্র ইউজ হচ্ছে, থার্ড ল ইউজ হচ্ছে, এবং ফ্রিকশনের কনসেপ্টটাও আসে এখানে। যখন আমরা জুতোর উপরে এই পা দিয়ে যাচ্ছি, মাটির উপরে যখন ঘষা দিচ্ছি, তখন এই মাটির সাথে পায়ের যে তলটা, তার মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে, এবং এই ঘর্ষণ বলের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি, না হলে এগিয়ে যেতে পারতাম না। এবং এই ঘর্ষণ বলটা, আমি যেদিকে এগিয়ে যাচ্ছি তার পেছন দিকে ঘর্ষণ বলটা তৈরি হবে। ঘর্ষণ বলটা বা ফ্রিকশন ফোর্স উল্টো দিকে তৈরি হয়, যেদিকে আমরা যাব তার উল্টো দিকে তৈরি হয়, সবসময় এটা মাথায় রাখবেন, উল্টো দিকে তৈরি হবে, ঠিক আছে? তাই এত বারবার করে বলছি। আর এদিকে যদি 9 নিউটন বল প্রয়োগ করা হয়, বল দিয়ে যদি টানি, তাহলে যদি বস্তুটা না সরে, তাহলে বুঝবো যে এই দিকেও ঘর্ষণ বল যেটা তৈরি হচ্ছে সেটাও 9.8 নিউটন। আর এটাকে আমি স্মল এফ দ্বারা লিখছি, আর এইদিকে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটাকে আমি ক্যাপিটাল এফ দ্বারা লিখছি, জাস্ট আলাদা আলাদা করার জন্য। এটাও তো বল, ওটাও তো বল, জাস্ট দুটো আলাদা করার জন্য একটা ক্যাপিটাল এফ দিয়ে লিখছি, একটা স্মল এফ দিয়ে লিখছি। ক্লিয়ার হলো? যখন বস্তুটা নড়বে না বা সরবে না, তখন বুঝবো যে দুপাশেই সেম পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে। ঘর্ষণ বল যা, ওদিকে টান বলও তাই হবে, ঠিক আছে? টানা বল বা ঠেলা বল। এবার এখানটা দেখো, অনেক সময় আমরা বলতে পারি যে এইদিকে ডান দিকে আমি টানছি, ডান দিকে টানছি না বলে আমি যদি ডান দিকে ঠেলছি বলে, তাও তো একই ব্যাপার। আমি যদি এইদিকে বস্তুটা আছে এইভাবে ঠেলি, তাহলে সেই ডান দিকেই সরছে, আবার যদি এইভাবে টানি তাহলেও তো সেই ডান দিকেই সরছে। একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার, ভালো করে বুঝো কিন্তু। ঠেলা টানা একই ব্যাপার বোঝাই, ঠেলা টানা এই জায়গার ক্ষেত্রে একই বোঝাচ্ছে। ওকে, তো এখানটায় 9.8 নিউটন এদিকেও বল প্রয়োগ করেছে, যেটা ঘর্ষণ বল, ওইদিকে 9.8 নিউটন বলে টানা হচ্ছে। আর আমাদের আলটিমেটলি যে অ্যান্সারটা, সেটা আমাদের 0 হয়ে যাবে। কেন 0 হবে? দেখো, আমরা যদি গ্রাফ দেখি, গ্রাফ দেখো ভালো করে, এটা গ্রাফটা লক্ষ্য করো। গ্রাফটার কি হয়, ডান দিকে যত যাব তত পজিটিভ ভ্যালু হয়, ডান দিকে গেলে পজিটিভ ভ্যালু হয়, বাঁ দিকে আসলে নেগেটিভ ভ্যালু। এইদিকে +1 +2 +3 এইভাবে এগোই না, +3 +4, আর এদিকে গেলে -1 -2 -3 এইভাবে এগোতে থাকে। তাহলে আমরা যত ডান দিকে যাই তত পজিটিভ ভ্যালু, বাঁ দিকে আসলে নেগেটিভ ভ্যালু, তাই তো হচ্ছে। তার মানে এখন আমরা যে পজিটিভ ভ্যালু যেটা দিয়ে টানছি 9.8 নিউটন, ওইটা কিন্তু আমার পজিটিভ ভ্যালু 9.8 নিউটন। আর যেটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে সেটা -9.8 নিউটন। তাহলে এই মাইনাস প্লাসে যদি বিয়োগ করি, তাহলে আলটিমেটলি তো 0 চলে আসবে। তার মানে আমার ঘর্ষণ বল না, অ্যাকচুয়ালি আমার, হ্যাঁ, মানে এর মধ্যে যে বলটা তৈরি হচ্ছে সেই বলটা কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে। কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আশা করা যায় বোঝা গেছে এই জায়গাটা। এরকম আরও দুটো কনসেপ্ট বলবো, দুটো তিনটে আরও
বিষয় জানার আছে, জানলে মোটামুটি আর বেশি সময় লাগবে না, অল্প টাইমের মধ্যে এই ক্লাসটা শেষ হবে, আর অল্প একটুখানি আছে। কনসেপ্ট নম্বর 2 এর মধ্যে অনেক কিছু বলবো, ভালো করে এক এক করে পয়েন্ট আকারে মাথায় রেখো, যেটা কাজে লাগবে। ধরো কোনো একটা বস্তু আছে যেটা 1 কেজি ভরের একটা টেবিলের উপর রাখা আছে, তো ওটাকে যদি আমরা 9.8 নিউটন বল প্রয়োগ করে টানি, এটা ক্যাপিটাল এফ, মানে এটা এফ মানে তো বল, তো 9.8 নিউটন যদি বল দিয়ে ডান দিকে টানা হচ্ছে, কোন দিকে টানা হচ্ছে? ডান দিকে। তাহলে এই টেবিল আর বস্তুটার সাথে তো একটা এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, যেটাকে স্মল এফ দ্বারা লিখছি, কাজ করবে। তো ধরো প্রথম যতটা আমি বল প্রয়োগ করে টানছি তখন বস্তুটা নড়েনি, মানে সরছে না। তার থেকে আরও বেশি বল প্রয়োগ করে যখন টানলাম তখন বস্তুটা সরে গেল। কথার কথা আমি ধরছি, প্রথম অবস্থায় আমি 9.8 নিউটন বল প্রয়োগ টানিনি, তার থেকে কম বল প্রয়োগ করে টানছিলাম, ফলে বস্তুটা সরছিল না। কিন্তু তার থেকে যখন বেশি বল প্রয়োগ করে টানলাম তখন দেখি বস্তুটা সরে গেছে। মানে 9.8 নিউটন বল প্রয়োগ করে যখন টানলাম তখন দেখি বস্তুটা সরে গেছে। তাহলে কি হলো, কি বুঝলাম? প্রথম অবস্থায় যখন আমি টানছিলাম, যখন বস্তুটা সরছিল না, তখন যতটা বল দিয়ে আমি টানছিলাম সেই সেম পরিমাণে ঘর্ষণ বল আমার উৎপন্ন হচ্ছিল, অর্থাৎ ঘর্ষণ বলের সাথে এই পাশের যে আমি যতটা বল দিয়ে টানছিলাম সেটা সেম পরিমাণ ছিল, মাপ দুটো সমান ছিল। কিন্তু আমি যখন 9.8 নিউটন বল দিয়ে টানছি তখন দেখলাম সরে গেল। তার মানে বাঁদিকের যে এই দিকের যে ঘর্ষণ বলটা উৎপন্ন হয়েছে সেই ঘর্ষণ বলটা কিন্তু 9.8 নিউটন নেই, তার থেকে কম আছে। এই পাশে শক্তি কম, এ পাশে তখন শক্তি কম, এর থেকে কম আছে, 9.8 থেকে কম আছে। ঠিক আছে, আমি আর পুরো লিখছি না, লিখতে গেলে অনেকটা জায়গা লাগবে। তুমি এইভাবে লিখে নাও যে 9.8 নিউটনের থেকে এপাশে বলটা কম, ঘর্ষণ বল কম আছে, তার জন্য বস্তুটা সরে গেল, ডান দিকে সরতে পারছে না। হলে কিন্তু সরতে পারতো না। ধরো দুদিকে সেম বল দিয়ে সেম শক্তি দিয়ে টানা হচ্ছে, তাহলে কি সরবে না? তো মাঝখানে থেকে যাবে বস্তুটা। কিন্তু একজনের শক্তি বেশি, আরেকজনের শক্তি একটু কম, তখন আমাদের যার শক্তি বেশি তার দিকে বস্তুটা সরে যাবে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে হয়, ফ্রিকশন ফোর্সের ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই কাজ করে। এই জিনিসটা তো বুঝলেন। আর একটা জিনিসটা যারা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই বস্তুর সাথে যে ঘর্ষণ বলে, যে মানে বস্তুর সাথে যে তল যার সাথে ঘষা খাচ্ছে সেই জায়গার, অর্থাৎ ধরো এই টেবিলটা এবং বস্তুটা, এই দুটোর মধ্যে যে দুটো তলের মধ্যে যে ঘর্ষণ হচ্ছে না, বস্তুর উপরে ডিপেন্ড করে। অর্থাৎ এই নির্দিষ্ট জিনিসটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণেই ঘর্ষণ বল কাজ করে, মানে সেই ঘর্ষণ বলের ভ্যালু চেঞ্জ হবে না। যদি আমরা কোনো ছেড়ছাড়গিরি না করি তাহলে ভ্যালু চেঞ্জ হবে না। দেখা হলো এই বস্তুটার সাথে ঘর্ষণ বল উৎপন্ন হবে, মানে ঘর্ষণ বল সর্বোচ্চ ঘর্ষণ বল হতে পারে। মানে ব্যাপারটা আমি বলতে চাইছি যে একটা বস্তু তো যদি আমি 9.8 নিউটন বল দিয়ে যদি টানি এবং বস্তুটা যদি না সরে, তাহলে আমরা বুঝি কি 9.8 নিউটন বল দিয়ে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, তাই তো করছে। তা ওই বস্তুটার ক্ষেত্রে ওই 9.8 নিউটনটা হচ্ছে ফিক্সড, 9.8 নিউটনটা হচ্ছে ফিক্সড। যদি আমি এখানটা 10.8 নিউটন বল দিয়ে টানি তাহলে বস্তুটা তখন সরে যাবে, সরতে শুরু করবে। এই 9.8 নিউটনের ভ্যালু চেঞ্জ হবে না, ফ্রিকশন ফোর্সের ভ্যালু চেঞ্জ হয় না। ফ্রিকশন ফোর্স যা থাকে সেটাই থাকে একটা নির্দিষ্ট বস্তু বা তলের ক্ষেত্রে, চেঞ্জ হবে না। বোঝা গেল? এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখালো কোনো একটা বস্তু আছে, যে বস্তুটার ধরো এই দিক দিয়ে টানা হচ্ছে কিন্তু প্রথমে বস্তুটা সরলো না, কিছুটা বেশি জোর দিয়ে টানার পরে সরে গেল। এবার আমি কিভাবে বের করব যে ফ্রিকশন ফোর্স কত হচ্ছে? আমি তো ফ্রিকশন ফোর্স জানি না। ফ্রিকশন ফোর্স তখনই জানতে পারবো আমি যতটা বল দিয়ে টানবো সেই সেম পরিমাণে যখন বস্তুটা সরবে না তখন বুঝবো যে ওই পরিমাণে এই দিক দিয়েও ফ্রিকশন ফোর্স ততটাই আছে। 9.8 নিউটন বল দিয়ে যদি টানি, বস্তুটা যদি না সরে, তাহলে বুঝবে এইদিকে ফ্রিকশন ফোর্স 9.8 নিউটন কাজ করছে। কিন্তু যদি একটু বেশি দিয়ে টানি তাহলে তো সরে যাচ্ছে, তখন আমি বুঝবো কি করে যে এই দিকের ফ্রিকশন ফোর্স কত কাজ করছে? যত সময় পর্যন্ত ধীরে ধীরে টানবো, তো ওই টানার সময় এখানটা একটা স্প্রিং তুলা যন্ত্র লাগিয়ে নেবো। যখন টানছি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টে, দেখালো আমি কথার কথা ধরে নিলাম 6.8 নিউটন বল প্রয়োগ করার পরে এই যে 6.8 নিউটন বল প্রয়োগ করার পরে যেই 6.9 হয়ে গেল, যেই 6.9 নিউটন বল প্রয়োগ করেছি সেই বস্তুটা চলতে শুরু করেছে বা সরতে শুরু করেছে, তখন আমি বুঝবো যে 6.8 নিউটন বলে এই দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে। অর্থাৎ এই দিকে সর্বোচ্চ যতটুকু টানার পরে যেই না সরে গেছে
তার আগে পর্যন্ত যে বলটা কাজ করছিল সেইটা বুঝবো যে ফ্রিকশন ফোর্স কাজ করছে। আই থিঙ্ক ক্লিয়ার হলো কীভাবে ফ্রিকশন ফোর্স নির্ণয় করা হয়। এইভাবে ফ্রিকশন ফোর্স নির্ণয় করা হয়। এইটুকু বোঝা গেছে, এইটুকুই জাস্ট কনসেপ্ট হয়ে গেল। আর এইটা লাস্ট বলবো, তারপরে কয়েকটা পয়েন্ট বলে দেবো, স্ক্রিনের উপরে দেবো, সেগুলো টুকে নেবে। এখানে যেটা বলা যায় ঘর্ষণ বল দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ, একটা গতিশীল অবস্থার ঘর্ষণ বল বা গতি ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে, টানা হচ্ছে, এই বস্তুটা আছে যেটা যতই হোক না কেন, যত কেজিরই হোক না কেন, সেটাকে টানা হচ্ছে। এবার বস্তুটা যদি না সরে, এর উপরে বল প্রয়োগ করা সত্ত্বেও, এই বস্তুটার উপরে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটা না সরে, তখন এই বস্তুটার তলের উপরে মানে এই জায়গাটায় যে ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে সেইটাকে বলা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। দেখো স্ক্রিনে সংজ্ঞাটা উঠছে, লিখে নাও। আর গতিশক্তি গতিশীল অবস্থার ঘর্ষণ বল, ওটা উঠে গেছে, লিখে নিয়েছো নিশ্চয়ই। এবার বোঝো, এই যে বস্তুটা যেটা টানার ফলে যেই না চলতে শুরু করেছে, যেই না সরেছে একটুখানি, ওই সরার সময় যে এর মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করছে ওটাকেই গতিশীল অবস্থার ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলা হয়। আর এটা স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ বলা হয়। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। লাস্টের কয়েকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো মানে স্ক্রিনে উঠছে, ওগুলো লিখে নাও, ঠিক আছে? ওগুলো কাজে লাগতে পারে এমসিকিউ ক্ষেত্রে। আমি আর উচ্চারণ করে বলছি না, আশা করা যায় লেখা বুঝতে পারবে। তো আজকের মতন বলা যায় এই পর্যন্তই ক্লাস। যে কটা লেখা উঠছে তোমরা লিখে নাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।